ওয়েলকাম সবাইকে ভিশন ডাব্লিউবিসিএস এ। আজকে আমরা যে ডাব্লিউবিসিএস 2024 কে লক্ষ্য রেখে জেনারেল স্টাডিজ এর উপর হাই লেভেল এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি। তার আজকে সেট 8 করব আমরা। সেট 8, প্রত্যেকটা সেটে আমরা 25টা করে কোশ্চেন রেখেছি এবং এক একটা ভিডিও থেকে তোমরা প্রায় 60 থেকে 70টা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যাবে, বা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যাবে। তো আমি যে এক্সট্রা জিনিসগুলো বলছি তোমরা একটা এক্সট্রা নোটবুকে লিখে রাখতে পারো কোশ্চেন অ্যানালিসিস করার সময় যেগুলো বলবো, অথবা এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ পেতে গেলে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে ওখান থেকে ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ডাউনলোড করবে। তার ডাব্লিউবিপিএসসি সেকশনে যাবে, তার আন্ডারে ডাব্লিউবিসিএস সেকশনে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। প্রত্যেকটা সেটে, আজকে সেট 8, প্রত্যেকটা সেটে অ্যানসিয়েন্ট মিডিয়াল থেকে 5টা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 10টা, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 5টা এবং ইন্ডিয়ান পলিটি থেকে 5টা, এবার 25টা কোশ্চেন আমরা প্রত্যেকটা সেট থেকে রাখছি, প্রত্যেকটা সেটে রাখছি। তো এবার শুরু করি, চলো দেখ। চন্দ্রগুপ্ত 1 সম্পর্কে কোন স্টেটমেন্টটা কারেক্ট এটা জিজ্ঞেস করেছে, দেখে নেবে সবসময় কারেক্ট না ইনকারেক্ট। হি স্ট্রেনদেন হিজ পজিশন বাই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ দ্য লিচ্ছবিস। তিনি লিচ্ছবিসদের সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করেছিলেন, কারেক্ট। কুমারা দেবীকে ম্যারেজ করেছিলেন, কুমারা দেবীর সাথে ওনার বিয়ে হয়েছিল। মেহরলি আয়রন পিলার ইনস্ক্রিপশন মেনশন হিজ এক্সটেন্সিভ কনকোয়েস্ট। চন্দ্রগুপ্ত 1 এর কথা মেহরুলি আয়রন পিলার ইনস্ক্রিপশনে লেখা আছে, কারেক্ট। দুটো স্টেটমেন্টই কারেক্ট, অ্যান্সার হয়ে যাবে সি, বোথ 1 and 2। তারপরে প্রশ্ন দেখো, বলছে চন্দ্রগুপ্ত 2 সম্পর্কে এবার বলছে। চন্দ্রগুপ্ত 2 এর সঙ্গে কারা রিলেটেড দেখো। নবরত্নের কথা আমরা জানি, চরক, কালিদাস এবং সুশ্রুত হবে। এখানে হরিসেন কার সাথে রিলেটেড? সমুদ্রগুপ্তের সাথে, সমুদ্রগুপ্তের সাথে রিলেটেড। তাহলে 1 3 4, এক 1 2 4, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, 1 2 4। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। এবার কোনটা সত্যি দেখো। ফাইল অশোকা বিলিভড ইন পলিসি অফ পিস অ্যান্ড নন এগ্রেশন। অশোকা তো লাস্টের দিকে পিস এবং নন এগ্রেশনে বিলিভ করতো, কিন্তু সমুদ্রগুপ্ত ভায়োলেন্স এবং কনকোয়েস্টে বিলিভ করতো, কারেক্ট স্টেটমেন্ট এটা। আচ্ছা, চন্দ্রগুপ্ত 2 পারফর্ম দ্য হর্স স্যাক্রিফাইস রিচুয়াল টু প্রোক্লেম হিজ মিলিটারি কনকোয়েস্ট। না, মিলিটারি কনকোয়েস্ট প্রোক্লেম করার জন্য হর্স স্যাক্রিফাইস কে করতো? এই সমুদ্রগুপ্ত করতো। সমুদ্রগুপ্ত হর্স স্যাক্রিফাইস করতো, নাকি চন্দ্রগুপ্ত 2। তাহলে সেকেন্ড স্টেটমেন্টটা ইনকারেক্ট, প্রথমটা কারেক্ট। তাহলে অনলি 1 হচ্ছে কারেক্ট, কারেক্ট জিজ্ঞেস করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, বলছে গুপ্তার অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জিজ্ঞেস করেছে, কোনটা কারেক্ট স্টেটমেন্ট? দেখো, সমুদ্রগুপ্ত ইজ কম্পেয়ার টু পুরুষা, এ সুপ্রিম বিইং ইন দ্য এলাহাবাদ ইনস্ক্রিপশন। এলাহাবাদ ইনস্ক্রিপশনে সমুদ্রগুপ্তকে পুরুষের সাথে কম্পেয়ার করা হয়েছে, যিনি হচ্ছেন একজন সুপ্রিম বিইং, এটা কারেক্ট। কুমার অমর্ত্য, কুমার অমর্ত্য একটা পোস্ট যেটা ইকুইভ্যালেন্ট ছিল কিসের সাথে? স্ট্যাটাসটা কিসের সাথে ইকুইভ্যালেন্ট ছিল? প্রিন্সেস অফ রয়্যাল ব্লাড, কারেক্ট। এবং ইন্ডিভিজুয়ালস ক্যান অবটেন মোর দ্যান ওয়ান পোস্ট, এই যে কুমার অমর্ত্য আছে, ইনি মোর দ্যান ওয়ান পোস্ট হোল্ড করতে পারতেন। তাহলে তিনটে স্টেটমেন্টই কারেক্ট। তাহলে এবার আমাদেরকে কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে, তাহলে যদি কারেক্ট জিজ্ঞেস করে তাহলে তিনটে স্টেটমেন্টই কারেক্ট। এবার দেখো, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার স্কলার বা স্কলার সম্পর্কে প্রশ্ন করেছে। দেখো, হরিসেন কার সাথে অ্যাসোসিয়েটেড? চন্দ্রগুপ্ত 1 এর সাথে না, উনি কার সাথে অ্যাসোসিয়েটেড? সমুদ্র গুপ্তের সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, পানিনি হর্ষবর্ধনের সাথে অ্যাসোসিয়েটেড না। পানিনি কার সাথে অ্যাসোসিয়েটেড তোমরা আমাকে কমেন্টে বলবে। আর অমর সিম্হা চন্দ্রগুপ্ত 2 এর সাথে অ্যাসোসিয়েটেড, এটা কারেক্ট। তাহলে 3 অনলি হয়ে যাবে অ্যান্সার ডি। আচ্ছা, রাজা রামমোহন রায় সম্পর্কে কোনটা, দেখো কোশ্চেন রাজা রামমোহন রায় সম্পর্কে জিজ্ঞেস করেছে, কোনটা কারেক্ট? হি ওয়ান্টেড টু এস্টাবলিশ এ নিউ রিলিজন উইথ নো ইম্পিউরিটি। না, উনি কোনো নিউ রিলিজন তৈরি করার কথা বলেননি, উনি যে এক্সিস্টিং হিন্দু রিলিজন আছে সেটাকেই পিউরিফাই করার কথা বলেছিলেন। তাহলে প্রথম স্টেটমেন্টটা ইনকারেক্ট। হি এস্টাবলিশ আত্মীয় সভা ইন কলকাতা, আত্মীয় সভা উনি তৈরি করেছিলেন কলকাতাতে। তোমরা আমাকে ইয়ারটা বলবে কত সালে করেছিলেন। হি রোট গিফট টু মনোথেইস্ট অ্যান্ড ট্রান্সলেটেড ইন্টু বেঙ্গলি। হ্যাঁ, এটা কারেক্ট। তাহলে একেরটা যদি ইনকারেক্ট হয়ে যায় তাহলে অ্যান্সার হয়ে যাবে বি, 2 and 3। আচ্ছা, ইয়ং বেঙ্গল মুভমেন্ট সম্পর্কে এবার প্রশ্ন করেছে। দেখো, ইয়ং বেঙ্গল ওয়াজ এ গ্রুপ অফ বেঙ্গলি ফ্রি থিঙ্কার্স ফ্রম হিন্দু কলেজ। হ্যাঁ, এটা হিন্দু কলেজের লোক ছিল ইয়ং বেঙ্গলের লোকেরা। দ্য মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই হেনরি লুই বিয়ান ডিরোজিও, এটা তো খুবই কমন জিনিস, আমরা জানি। তাহলে এই দুটো কারেক্ট স্টেটমেন্ট। দিস মুভমেন্ট ওয়াজ ইন্সপায়ার্ড বাই রাশিয়ান রেভলিউশন। না, রাশিয়ান রেভলিউশন না, তাহলে কোন রেভলিউশন থেকে ইন্সপায়ার্ড হয়েছিল? ফ্রেঞ্চ রেভলিউশন। তাহলে 3 নম্বর স্টেটমেন্টটা ইনকারেক্ট। তাহলে 1 আর 2 কারেক্ট। তাহলে অপশন এ কারেক্ট জিজ্ঞেস করেছিল। এবার বাল শাস্ত্রী জাম্বেকার, বাল শাস্ত্রী জাম্বেকার সম্পর্কে প্রশ্ন করেছে, তিনটে স্টেটমেন্ট দিয়েছে, কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে। হি অ্যাটাক ব্রাহ্মণিক্যাল অর্থোডক্সি অ্যান্ড ট্রাইড টু রিফর্ম হিন্দুইজম, কারেক্ট। হি স্টার্টেড উইথ নিউজ পেপার লোকাহিতাবাদী। না, উনি যে ওনার যে নিউজ পেপারটা ছিল তার নাম হচ্ছে দর্পণ,
দর্পণ। হি ফাউন্ডেড বোম্বে নেটিভ জেনারেল লাইব্রেরি, এটা কারেক্ট। দুয়েরটা ইনকারেক্ট, দুয়েরটা ইনকারেক্ট হলে 1 আর 3 হচ্ছে কারেক্ট। দেখো তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি এগুলো যেগুলো করাচ্ছি এখান থেকে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের স্টেটমেন্ট থেকে তোমরা কিন্তু একটা একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছ অপশন থেকে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু খুব খুঁটিয়ে করতে হবে। প্রার্থনা সমাজ সম্পর্কে এবার দেখো প্রশ্ন করেছে, আত্মারাম পান্ডুরঙ্গ ফাউন্ডেড দ্য প্রার্থনা সমাজ ইন বোম্বে। কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মারাম পান্ডুরঙ্গ। কোথায়? বোম্বেতে। কারেক্ট স্টেটমেন্ট। দেখো কারেক্ট জিজ্ঞেস করেছে। তা সমাজ রিলাইড অন এডুকেশন অ্যান্ড পারসুয়েশন, এটা তো কারেক্ট। সমাজ এডুকেশন এবং পারসুয়েশনের উপর রিলাই করতো। অ্যান্ড ইন কনফ্রন্টেশন উইথ হিন্দু অর্থোডক্সি, না, এরা হিন্দু অর্থোডক্সির সাথে কনফ্রন্টেশনে ছিল না। এটা ইনকারেক্ট স্টেটমেন্ট। দ্য প্রার্থনা সভা ওয়াজ ভেরি অ্যাটাচ টু দ্য ভক্তি কাল্ট অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ভক্তি কাল্টের সঙ্গে এরা অ্যাটাচ ছিল। কারেক্ট, 1 আর 3 হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। অ্যান্সার হয়ে যাবে সি। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে গোপাল বাবা ওয়ালাঙ্গার সম্পর্কে কোনটা কারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞেস করছে। গোপাল বাবা ওয়ালাঙ্গার began publishing the monthly journal Vittal Vidyangtak. Correct. Vittal Vidyangtak start করেছিলেন। He established অনার্য দোষ পরিহার মণ্ডলী, এটাও কারেক্ট। হি রিজেক্টেড ফুলের আইডিয়া অফ আরিয়ান ইনভেশন থিওরি, না, উনি রিজেক্ট করেননি, উনি ফুলে যে আরিয়ান ইনভেশন থিওরি দিয়েছিল সেটাকে মেনেছিলেন। তাহলে এটা ইনকারেক্ট স্টেটমেন্ট, যদিও এখন আমরা জানি যে আরিয়ান ইনভেশন থিওরি সাইন্টিফিক্যালি এটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। তাহলে 1 আর 2 এ হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, এবার সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি সম্পর্কে জিজ্ঞেস করেছে, এটার ফাউন্ডার কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে ছিল। তাহলে দেখো গোপাল গণেশ আগরকর ওয়াজ দ্য ফাউন্ডার বলেছে, তাহলে এটা ইনকারেক্ট স্টেটমেন্ট হয়ে যাবে, কারণ আমরা ফাউন্ডার জানি গোপাল কৃষ্ণ গোখলে। দ্য ফোকাস অফ দ্য সোসাইটি ওয়াজ টু ট্রেন ন্যাশনাল মিশনারিজ ফর দ্য সার্ভিস অফ ইন্ডিয়া। কারেক্ট, এটাই এটার ফোকাস ছিল। আর টু প্রিপেয়ার এ ক্যাডার অফ সেলফলেস ওয়ার্কার্স হু ওয়্যার টু ডিভোট দেয়ার লাইফ টু দ্য কজ অফ দ্য কান্ট্রি ইন এ রিলিজিয়াস ওয়ে, এটা হচ্ছে কারেক্ট। তাহলে আমরা ফাউন্ডার জেনে নিলাম, কয় প্রতিষ্ঠা হয়েছিল না 1905-এ। ইয়ার জেনে নিলাম, কে প্রতিষ্ঠা করেছিল, গোপাল কৃষ্ণ গোখলে, এবং তার ফোকাস কি ছিল বা সার্ভেন্ট সোসাইটির কাজ কি ছিল সেটাও আমরা দেখে নিলাম। তাহলে কারেক্ট কোনটা হয়ে গেল? 2 আর 3 হয়ে গেল কারেক্ট স্টেটমেন্ট, অপশন বি অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবার জ্যোতিবা ফুলে সম্পর্কে জিজ্ঞেস করেছে। দেখো জ্যোতিবা ফুলে সম্পর্কে কোনটা ইনকারেক্ট জিজ্ঞেস করছে। জ্যোতিবা ফুলে ইউজ দ্য সিম্বল অফ রাজা কর্ণ অ্যাজ অপোজ টু দ্য ব্রাহ্মীণ সিম্বল অফ রামা, না, রাজা কর্ণ নয়, রাজা বলির সিম্বল ইউজ করতো। তাহলে প্রথমটা হচ্ছে ইনকারেক্ট। হি ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ মহাত্মা ইন 1888 বাই সোশ্যাল রিফর্মার গোপাল বাবা ওয়ালেঙ্গার। গোপাল বাবা ওয়ালেঙ্গার ওনাকে এই টাইটেল দেননি। দেখো 1888 সালে দিয়েছিল, কিন্তু গোপাল বাবা ওয়ালেঙ্গার দেননি। তাহলে কে দিয়েছিলেন? ওনাকে দিয়েছিলেন হচ্ছে বিত্তাল রাও কৃষ্ণাজি বান্দেকার, ইনি দিয়েছিলেন ওনাকে মহাত্মা টাইটেল। তাহলে এটাও ইনকারেক্ট হয়ে গেল। হি ফাউন্ডেড সত্য শোধক সমাজ, এটা কারেক্ট। তাহলে ইনকারেক্ট হচ্ছে 1 আর 2। সত্য শোধক সমাজ কবে? ট্রুথ সিকার সোসাইটি কবে? 1873 অ্যারাউন্ড। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এবার সেলফ রেসপেক্ট মুভমেন্ট সম্পর্কে প্রশ্ন করেছে। দেখো এবার প্রশ্ন কি সম্পর্কে এসছে? সেলফ রেসপেক্ট মুভমেন্ট সম্পর্কে এসছে। কোনটা কারেক্ট স্টেটমেন্ট? দেখো এটা কিসের জন্য আর্জ করতো? সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যাকশনের জন্য। কি, কাকে কন্ডেম করার জন্য? সুপিরিয়রিটি এবং ইনফেরিয়রিটি থিওরিকে কন্ডেম করার জন্য এরা বলতো। কারেক্ট স্টেটমেন্ট এটা। ইভি রামাস্বামী নাইকার পাবলিশেস এ উইকলি টাইটেল কুদি আরাসু, এটাও কারেক্ট। কুদি আরাসু পাবলিশ করেছেন উনি। আচ্ছা, যে ম্যারেজ কন্ডাক্ট হতো, ম্যারেজের রিচুয়াল হতো, সেখানে কোনো প্রিস্টের দরকার নেই, এবং কাস্ট টাইটেল থেকে সারনেম থেকে যেটা কাস্ট জানা যায়, সেই টাইটেল সারনেম ইউজ করার বিরুদ্ধে ওনারা ছিলেন। তাহলে এটাও কারেক্ট স্টেটমেন্ট। তাহলে কারেক্ট কোনটা হয়ে গেল? তিনটেই কারেক্ট। আচ্ছা, ফরাজি মুভমেন্ট সম্পর্কে এবার জিজ্ঞেস করছে। ফরাজি মুভমেন্ট সম্পর্কে কোনটা কারেক্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞেস করছে। দেখো ফরাজি মুভমেন্ট ডেভেলপড অ্যামং দ্য পিজেন্টস অফ ইস্টার্ন বেঙ্গল আন্ডার দ্য লিডারশিপ অফ হাজি সারাইতুল্লাহ, এটা কারেক্ট স্টেটমেন্ট। হি সট টু পিউরিফাই ইসলাম বাই পার্জিং অল আন ইসলামিক বিলিফস, এটা ইসলামকে পিউরিফাই করার জন্য এই মুভমেন্টটা ছিল, এটাও কারেক্ট স্টেটমেন্ট। তাহলে ইনকারেক্ট জিজ্ঞেস করেছে, তাহলে কোনোটাই ইনকারেক্ট নয়, দুটোই কারেক্ট স্টেটমেন্ট। তাহলে হয়ে যাবে অ্যান্সার ডি, নাইদার 1 নট 2। আচ্ছা, এবার সরোজিনী নাইডু সম্পর্কে প্রশ্ন আছে। দেখো তিনটে স্টেটমেন্ট আছে, জিজ্ঞেস করেছে কোনটা কারেক্ট। দেখো সি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917, না, 1917-এ ক্যালকাটা সেশনে কে প্রেসিডেন্ট ছিলেন? ফার্স্ট ওম্যান কে হয়েছিলেন? অ্যানি বেসান্ট। তাহলে সরোজিনী নাইডু কবে ছিলেন? 1925-এর সেশনে। তোমরা আমাকে বলি 1925-এর সেশন কোথায় হয়েছিল। এবং উনি উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন ইন্ডিপেন্ডেন্সের পরে। এই পরের পার্টটা কারেক্ট, বা প্রথম পার্টটা ইনকারেক্ট, সেই জন্য প্রথমটা ইনকারেক্ট। সি ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, বা ভারত কোকিলা বলা হতো ওনাকে। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারত কোকিলা বলা হতো। আচ্ছা, 1917 সালে অ্যানি বেসান্ট যে ওম্যানস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর্ম করেছিলেন, সেখানে তিনিও
গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন সরোজিনী নাইডু, এটা কারেক্ট স্টেটমেন্ট। তাহলে কারেক্ট স্টেটমেন্ট কোন দুটো? 2 and 3। চলো, এবার রিভার তাপি সম্পর্কে প্রশ্ন করবো। দেখো, রিভার তাপি, দেখো বলছে ইট অরিজিনেটস ফ্রম দ্য অমরকন্টক প্ল্যাটু, না, তাপির উৎপত্তিস্থল অমরকন্টক প্ল্যাটু নয়, প্রথমটা ইনকারেক্ট। কোথায়? মুলতাই রিজার্ভ ফরেস্ট, মুলতাই রিজার্ভ ফরেস্ট, বেতুল ডিস্ট্রিক্ট, কোথায়? মধ্যপ্রদেশে। এটা হচ্ছে অরিজিনাল উৎপত্তিস্থল। আচ্ছা, পূর্ণা এন্ড পাঞ্ঝারা আর ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ অফ রিভার তাপি, এটা হচ্ছে কারেক্ট। পূর্ণা এবং পাঞ্জরা। ইট ফ্লোজ থ্রু রিফট ভ্যালি, হ্যাঁ, নর্মদা তাপি রিফট ভ্যালি দিয়ে ফ্লো করে, কারেক্ট। 2 and 3 কারেক্ট। ইট ফ্লোজ এক্সক্লুসিভলি, মানে শুধুমাত্র মধ্যপ্রদেশ এবং গুজরাটের উপর দিয়ে যায় না, মহারাষ্ট্রের উপর দিয়ে একটু আছে। সুতরাং 4টা ইনকারেক্ট। তাহলে 2 আর 3 হচ্ছে কারেক্ট। চলো, এবার বলছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ অফ ইন্দাস, জিজ্ঞেস করছে কোনটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। দেখো, যে কোনো নদীর ট্রিবিউটারি ইম্পর্টেন্ট, এবং তারও তোমরা লেফট এবং রাইট ভাবে যদি মনে রাখতে পারো বেশি সুবিধা। কারণ একটু কঠিন কোশ্চেন করে দিলে কিন্তু লেফট এবং রাইট, যদি সোজা কোশ্চেন করে তাহলে বলবে এই রিভারটা কার ট্রিবিউটারি, আর যদি একটু কঠিন করার চেষ্টা করে তখন কিন্তু বলে দেবে লেফট আর রাইট এর মধ্যে তোমাকে জানতে হবে। দেখো, কোনটা বলছে লেফট ট্রিবিউটারিজ, তাহলে সায়কটা হচ্ছে রাইট, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, আর জাসকার আর চেনাব হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। তাহলে 2 and 3 হয়ে যাবে অ্যান্সার। চলো, এবার দেখো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, গঙ্গা, গঙ্গার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ সম্পর্কে বলেছে, এবং বলেছে ওয়েস্ট থেকে ইস্টে সাজাতে হবে। ওয়েস্ট থেকে ইস্টে, দেখো 2024 এর ইউপিএসসি প্রিলিমসে এই টাইপের একটা কোশ্চেন কিন্তু অলরেডি এসেছে। দেখো, ওয়েস্ট থেকে ইস্টে যদি আমরা সাজাই তাহলে প্রথমে রামগঙ্গা, তারপরে গোমতী, তারপরে ঘাগড়া, তারপরে গন্ডক, তারপরে হচ্ছে বুড়ি গন্ডক, তারপরে কোশি। এইভাবে তোমরা ওয়েস্ট টু ইস্টে যেতে পারো। তাহলে প্রথমে রামগঙ্গা, তারপরে গোমতী, তাহলে 3-2, 3-2, 4-1, 4 ঘগ্গর, তারপরে গন্ডক, 3-2, 4-1, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি, ওয়েস্ট টু ইস্ট। ঠিক আছে, দেখো পেনিনসুলার ড্রেনেজ সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে, এগুলো তো আমরা জানি যে এটা অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ নয়। তাহলে 2 যদি কেটে দিই তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা সেনাইল টোপোগ্রাফি, এবং ফ্লো থ্রু স্যালো ভ্যালির মধ্যে দিয়ে ফ্লো করে। হিমালয়ান রিভার ডিপ গর্জের উপর দিয়ে যায়, আর এটা স্যালো ভ্যালি। দেখো, আমরা জেনারেলি বেসিক কোর্সে এগুলো অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ সিস্টেম বা আরো যেগুলো ডিফারেন্স, হিমালয়ান ড্রেনেজ সিস্টেম আর পেনিনসুলার ড্রেনেজ সিস্টেমের ডিফারেন্স কি, ডিটেলসে কিন্তু আমরা জেনারেলি যে কোনো ফাউন্ডেশন কোর্সের মধ্যে পড়ি। যাক, চলো, আবার দেখো পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আবার জিজ্ঞেস করেছে একটা কোশ্চেন, পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম কোনটা কারেক্ট জিজ্ঞেস করছে। দেখো, দ্য গোদাবরী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম, কারেক্ট। ওয়ান অফ দ্য বলেছে, পেনিনসুলার লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেমের মধ্যে গোদাবরী অন্যতম লার্জেস্ট, কারেক্ট। ইট ট্রিবিউটারিজ রান থ্রু মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, ইকসেট্রা। দেখো ইকসেট্রা বলেছে, এটা বলেন যে অনলি ফ্লোস থ্রু, এরকম কি বলেনি। তো এটার মধ্যে দিয়ে যাই, ঠিক আছে, এটা কারেক্ট। আচ্ছা, ইটস ইম্পর্টেন্ট ট্রিবিউটারি পেন গঙ্গা তো গোদাবরী ট্রিবিউটারি, ইন্দ্রাবতীও গোদাবরী ট্রিবিউটারি, কিন্তু কয়না নয়, কয়না হচ্ছে কার ট্রিবিউটারি? কৃষ্ণার ট্রিবিউটারি। ঠিক আছে, তাই এটা ইনকারেক্ট হয়ে গেল। কারেক্ট জিজ্ঞেস করেছে, তাহলে 1 and 2 হয়ে যাবে কারেক্ট। আচ্ছা, কোন জাজমেন্ট আর্টিকেল 21-এর স্কোপকে ওয়াইডেন্ড করেছে? দেখো, আমরা এ কে গোপালন কেস এবং মেনকা গান্ধী কেস সম্পর্কে আর্টিকেল 21-এর রিলেটেড পড়ি। ঠিক আছে, একটা হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এবং ডিউ প্রসেস অফ ল, দুটোই আমরা পড়ি। দেখো, এ কে গোপালন কেসে আর্টিকেল 21-কে কিভাবে ইন্টারপ্রেট করেছিল কোর্ট, যে দেখো যদি কোনো একটা ল থাকে এবং সেই লয়ে একটা প্রসিডিওর লেখা আছে, তাহলে কোর্ট কি করবে? কোর্ট এই ল এর উপর প্রশ্ন তুলবে না। এই লতে যদি লেখা আছে যে কোনো মানুষের আর্টিকেল 21 কেড়ে নেওয়া হবে, তাহলে কোর্ট শুধুমাত্র চেক করবে যে সঠিক প্রসিডিওর এক্সিকিউটিভ ফলো করেছে কিনা। তাহলে এক্সিকিউটিভের উপর শুধুমাত্র চেক রাখবে, এবং এক্সিকিউটিভ যদি সঠিক প্রসিডিওর ফলো করেছে তাহলে কোনো একটা ল আর্টিকেল 21-কে ভায়োলেট কেড়ে নিতে পারে। কিন্তু এটা বললো একে গোপালন কেসে। মেনকা গান্ধী কেসে কি বললো, যে প্রসিডিওর তো ঠিকঠাক ফলো করতেই হবে, তার সাথে সাথে আমরা এটাও চেক করবো যে যে লটা আর্টিকেল 21-কে কেড়ে নিচ্ছে সেই লটা কি কারেক্ট ল, সেই লটা কি জাস্ট, সেই লটা কি ফেয়ার, সেই লটা কি রিজনেবল, সেটাও আমরা চেক করব। মানে একে গোপালন কেসে বললো আমরা শুধুমাত্র এক্সিকিউটিভের ওপর চেক করব যে আর্টিকেল 21-কে ওরা ভায়োলেট করছে কিনা। কিন্তু মেনকা গান্ধী কেসে বললো নট অনলি এক্সিকিউটিভ, শুধুমাত্র এক্সিকিউটিভ না, লেজিসলেচারের ওপরেও আমরা চেক রাখবো আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে কিনা।
তার মানে আরো ওয়াইডেন করে দিল আর্টিকেল 21 এর স্কোপ। তো এটা আমরা জেনারেলি ফাউন্ডেশন কোর্স যখন করি তখন এগুলো সম্পর্কে আরো ডিটেলসে ভালো করে বলি। এটা যেহেতু এমসিকিউ কোর্স, এত ডিটেলসে বলার তো সুযোগ থাকে না, তবু যেটুকু বলার আমি বলে দিলাম। একে গোপালন কেসে আর্টিকেল 21 এর ন্যারো ভিউ নিয়েছিল কোর্ট, এবং মেনকা গান্ধী কেসে ওয়াইডার ইন্টারপ্রিটেশন করেছিল আর্টিকেল 21। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন সম্পর্কে জিজ্ঞেস করেছে এবং কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে। দেখো, ইট প্লেসেস অ্যান অব্লিগেশন অন দ্য স্টেট টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য স্টেট দিতে বাধ্য ফ্রি এবং কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন। তো এটা কারেক্ট স্টেটমেন্ট। দিস রাইট ইজ অ্যাভেলেবল অনলি টু সিটিজেন। না, অনলি টু সিটিজেন কোন কোন আর্টিকেল, কোন কোন ফান্ডামেন্টাল রাইট? 15, 16, 19, 29, 30, এই 5টা আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল হচ্ছে শুধুমাত্র সিটিজেনদের জন্য। বাকি সব আর্টিকেল কিন্তু সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ ফরেনারের জন্য। তাহলে এই রাইট টু এডুকেশন সিটিজেনের জন্য প্লাস ফরেনারের জন্য। তাহলে টুটা ইনকারেক্ট, কারেক্ট হয়ে গেল কি। চলো দেখো, বলছে কোন রিটটা পাবলিক অথরিটি এবং প্রাইভেট অথরিটি দুজনের উপরেই ইস্যু করা যাবে। হেভিয়াস কর্পাস আমরা জানি যে প্রাইভেট এবং পাবলিক দুজনের উপরেই ইস্যু করা যাবে, কিন্তু প্রহিবিশন আর কিউ ওয়ারেন্টও ইস্যু করা যাবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়ান অনলি, কারেক্ট জিজ্ঞেস করেছে। দেখো, এগুলো হচ্ছে হ্যাভিয়াস কর্পাসের মিনিং হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ। হুম। প্রহিবিশন, এটা কোর্ট রিলেটেড, হায়ার কোর্ট লোয়ার কোর্টকে প্রহিবিট করতে পারে। আর কিউ ওয়ারেন্টু মানে বাই হোয়াট অথরিটি। কোনো একজন পার্সন যদি কোনো একটা পাবলিক পোস্ট হোল্ড করে এবং সেই পোস্টটা হোল্ড করার কোনো অধিকার তার নেই, তো সেক্ষেত্রে কোর্ট কিউ ওয়ারেন্টর রিট জারি করতে পারে। তো আমরা যে 5 ধরনের রিট হয় সেটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়ি আমরা ফাউন্ডেশন কোর্সে। আচ্ছা, এসেনশিয়ালিটি ডক্ট্রিন। এসেনশিয়ালি ডক্ট্রিন ডক্ট্রিন সম্পর্কে প্রশ্ন করেছে, এটা কোন আর্টিকেলের সাথে রিলেটেড? দেখো, এসেনশিয়ালি ডক্ট্রিন সিরুর মঠ কেস সে প্রথমবার এটার কনসেপ্ট এসেছিল, যে কোন একটা রিলিজনের পার্টিকুলার কোন একটা যদি অ্যাসপেক্ট থাকে যে সেটা এতটাই ইম্পর্টেন্ট যে সেটা যদি ভায়োলেট করা হয় তাহলে রিলিজনই সংকটে চলে আসবে। এরকম ধরনের একটা কনসেপ্ট, যে কি কোন কোন একটা পার্টিকুলার রিলিজন আছে, সেই রিলিজনের কিছু কিছু রিচুয়ালস বা কোনো রিচুয়াল যদি এমন ইম্পর্টেন্ট হয় যে সেটা এটার সাথে খুব ইন্টিগ্রেটলি জড়িত রিলিজনটার সাথে, তাহলে সেই রিচুয়ালসটা কিন্তু প্রোটেক্ট করা হবে। তো এটা কিসের আন্ডারে আছে? আর্টিকেল 25 এবং আর্টিকেল 26 ফ্রিডম অফ রিলিজনের আন্ডারে চলে আসছে। ডি হয়ে যাবে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে। ফান্ডামেন্টাল রাইটস আর মেইন ফর প্রমোটিং দ্য আইডিয়াস অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। না, সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেসির জন্য কি আছে? ডিপিএসপি আছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটের জন্য কি আছে? ফান্ডামেন্টাল রাইট কি প্রমোট করে? পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে। আচ্ছা, তাহলে এ হয়ে গেল ইনকারেক্ট। আমাকে জিজ্ঞেস করছে কারেক্ট। দে আর স্যাক্রোসিং ইন নেচার। স্যাক্রোস্যাং না, এগুলো অ্যামেন্ডেবল, অ্যামেন্ড করা যায়। অ্যামেন্ডেবল ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে অ্যামেন্ড করা যায়। আচ্ছা, দেয়ার অ্যাপ্লিকেশন টু দ্য মেম্বার্স অফ দ্য আর্ম ফোর্সেস ক্যান বি অ্যাব্রোগেটেড বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অ্যাব্রোগেট করতে পারে না, তাহলে কে অ্যাব্রোগেট করতে পারে? পার্লামেন্ট অ্যাব্রোগেট করতে পারে। তাহলে তিনটে স্টেটমেন্ট ইনকারেক্ট, নান অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ইজ কারেক্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি। এবার তোমরা আমাকে জানাবে যে 25-এর মধ্যে আউট অফ 25 তোমাদের স্কোর কত।